নমস্কার, আমি রাজা স্যার আর জার্নি টু জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লার্কশিপ এক্সপেক্টেড কাট আপ। সবার প্রথমেই বলে রাখি যে কাট আপ নিয়ে আলোচনা করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। কারণ কাট আপ আমাদের একটা ধারণা, কাট আপ হচ্ছে আমাদের, কাট আপ নিয়ে যাই একটা আলোচনা করি সেটা আমাদের ধারণা, সেটা কেউ বলতে পারবে না যে তার অনুমানটাই 100% সঠিক হবে। কারণ কাট আপ ঠিক হওয়ার জন্য বেশ কিছু জিনিসের কাট আপ বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। দেখো, 1 নম্বর হচ্ছে যে কতগুলো ভ্যাকান্সি আছে। 2 নম্বর, কাট আপ নির্ভর করে যে অ্যাভারেজ ছেলে পেলে কত নাম্বার পাচ্ছে, অ্যাভারেজ স্টুডেন্ট কেমন নাম্বার পাচ্ছে তার উপর। 3 নম্বর, যে কোশ্চেন কেমন হয়েছে, কত গুণ ক্যান্ডিডেটকে ডাকবে। তো এই জিনিসগুলো নির্ভর করেই কাট আপ ঠিক হয়। তো তাও সাধারণ ছেলে মেয়েদের মনের মধ্যে একটা সংশয় থেকেই যায় যে আমি কাট আপ ক্লিয়ার করতে পারবো তো। এই যে নাম্বার, কাট আপ কত নাম্বার যেতে পারে, কাট আপ এই কোশ্চেনে কাট আপ কত নাম্বার যেতে পারে, কত নাম্বার পেলে আমার মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। তো সেই নিয়েই আজকের আলোচনা। তো আলোচনা শুরুর আগেই বলি যে তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে বিভিন্ন এডুকেশনাল ভিডিও পাবে। তুমি যদি বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নাও তাহলে এই চ্যানেলে তার ভিডিও পাবে এবং বিভিন্ন বিষয়ে আপডেটও পাবে। দেখো, তো ক্লার্কশিপ পরীক্ষার যে কোশ্চেন সেটা হচ্ছে 4টা শিফটে পরীক্ষা হয়েছে এবং কোনো শিফটেরই কোশ্চেন এখনও অবধি আমরা পাইনি। তো এখনও অবধি ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনে যা বুঝতে পারছি তাতে পরীক্ষার কোশ্চেনগুলো যথেষ্টই মডারেট হয়েছিল। সব শিফটের পরীক্ষার কোশ্চেনই যথেষ্ট মডারেট হয়ে যায় এবং এটা খুব স্পষ্ট যে এখন আর ওই অল্প স্বল্প প্রিপারেশন নিয়ে পরীক্ষায় পাস করা যাবে না। অঙ্কের ক্ষেত্রে আমি শুনলাম অঙ্ক যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের অঙ্ক দিয়েছিল এবং তাতে যারা ঘুষে ঘুষে অঙ্ক করে, ঘুষে ঘুষে অঙ্ক, তোমরা বলবে ঘুষে ঘুষে অঙ্ক কী জিনিস স্যার? তো ঘুষে ঘুষে অঙ্ক মানে হচ্ছে যারা ধরো ওই স্যার কি করালো দেখলো আর টুকে গেল, দেখলো আর টুকে গেল, বুঝাবুঝি পড়ে। তো যারা এইভাবে অঙ্ক শিখবে তাদের কিন্তু অঙ্ক করতে খুব অসুবিধা হবে। বা কোনো একটা বই থেকে ওই বইটাই বারবার করে করে গেল, 3-4 বার করে গেল, তো সেটা ভালো, সেটা অবশ্যই করা দরকার প্র্যাকটিস, কিন্তু শুধু টুকে গিয়ে হবে না, তার সাথে নিজের মধ্যে কনসেপ্ট বিল্ড করতে হবে। যে ধরনের কোশ্চেন এসছে তাতে হচ্ছে যে কনসেপ্ট ভালো মতো না জানা থাকলে কোশ্চেন সলভ করা খুব মুশকিল হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, কিছু কিছু কোশ্চেন ক্যালকুলেটিভ এসছে, ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে। ক্যালকুলেশনের স্পিড না বাড়াতে পারলেও অঙ্ক তেমন ভালো হবে না। আর অঙ্ক করতে গিয়ে যদি তুমি অনেক সময় নষ্ট করে দাও তাহলে কি হবে, পরীক্ষাতে তুমি সময় পাবে না। তো সেই জন্য আমি বলছি যে প্রিপারেশন নেওয়ার সময় যারা শুরু করছো তারা যদি এই ভিডিও দেখো তো তাদেরকে প্রথমেই বলি যে তোমরা অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিস তো অবশ্যই করবে, ক্যালকুলেশন বেশি বেশি করো, ক্যালকুলেশনকে ফাস্ট করো এবং কনসেপ্ট আগে বুঝবে, তারপর শর্ট মেথড বুঝবে। শুধু শর্ট মেথড জানলে হবে না, কনসেপ্ট বুঝতে হবে। কারণ পিএসসির বর্তমান ট্রেন্ডে যা দেখা যাচ্ছে তাতে প্রত্যেকটা পরীক্ষাতেই যে তোমার বাস্তব জ্ঞান বা কিছু নর্মাল কনসেপ্ট থেকেই কোশ্চেনগুলো করছে। তো যেগুলো কোনো বই থেকে যে একদম তুলে দিচ্ছে তা না, কিন্তু কোশ্চেনগুলো যথেষ্ট ভালো। সেই জন্য আমি বলছি যে অঙ্কটা করার সময় ভালো মতো
কনসেপ্ট বুঝে তারপরেই অঙ্ক শিখো এবং তারপরেই শর্ট শিখো, 1 নম্বর। 2 নম্বর, ইংলিশের ক্ষেত্রেও গ্রামারের দিকে বেশ জোর দেওয়া হয়েছে, যা শুনলাম কোশ্চেনের গ্রামার খুব ভালো হয়েছে এবং পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় ট্রেন্ড দেখলে দেখা যাচ্ছে যে বেসিক গ্রামার থেকে বেশ ভালো ভালো কোশ্চেন করছে এবং মুখস্থ পাঠ থেকে কোশ্চেন হলেও খুব কম। সেটা মুখস্থ পাঠ বলতে দেখো ইংলিশের মধ্যে 2টো পার্ট থাকে। একটা মুখস্থ পাঠ যেমন সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব যাকে ফ্রেজাল ভার্ব বলে, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিক্সড প্রিপোজিশন, ইডিয়মস, এগুলো হচ্ছে মুখস্থ পাঠ। তো মুখস্থ পাঠ থেকে তো থাকছেই, কিন্তু মুখস্থ পাঠ থেকে 30% থাকছে আর 70%ই দেওয়া হচ্ছে বেসিক গ্রামার থেকে। ঠিক আছে, তো এই জায়গাটা বেসিক গ্রামারটা তোমাদের যাদের উইক আছে তারা এখন থেকেই গ্রামারটা ঠিক করো। আর অঙ্ক ইংরেজির ক্ষেত্রে বলি যে অঙ্ক ইংরেজি কিন্তু ভাই একদিনে হবে না, এটা অ্যালোপ্যাথি ওষুধ না যে ট্যাবলেট নিলে খেয়ে নিলে হয়ে গেল। এটা হোমিওপ্যাথি ওষুধের মতো কাজ করে, ধীরে 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 কাজ করবে। তো প্রত্যেক দিন তোমাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে অঙ্কও এবং প্যারালালি ইংরেজিও নিয়মিত, তবেই তুমি ভালো পরীক্ষা দিতে পারবে এবং অঙ্ক ইংরেজিতে কনফিডেন্ট গেইন করতে পারবে। তো এইবার আরেকটা কথা বলি যে এবার কাট আপের ক্ষেত্রে আসি, যে আজকের মেন আলোচ্য বিষয় যে কাট আপ কী হতে পারে। তো 4টা শিফটে এক্সাম হয়েছে, 4টা শিফটের মধ্যে যা শুনতে পাচ্ছি তাতে 4টা শিফটেই লেভেল আলাদা ধরনের ছিল। প্রত্যেকটা শিফটে মডারেট কোশ্চেন ছিল এবং ইজি কোনোটাতেই ছিল না। তো তুলনামূলকভাবে ফার্স্টের শিফটটা একটু ইজি ছিল, সেকেন্ড শিফটটা আর একটু কঠিন করে, মানে একটু কঠিন করে, থার্ড শিফটটা অনেকটা কঠিন, আর ফোর্থ শিফট তো অনেকে বলছে যে সিজিএলের মতো হয়ে গেছে। ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছি না সিজিএল বা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছি সেটাও বুঝতে পারছি না। অনেকে আবার বলছে যে ক্লার্কশিপের কোশ্চেনটা মিসলেনিয়াসে দিয়ে দিয়েছে আর মিসলেনিয়াসের কোশ্চেনটা ক্লার্কশিপে দিয়ে দিয়েছে, এরকমও অনেকে বলছে, কারণ মিসলেনিয়াসের কোশ্চেন সোজা হয়েছিল, তোমরা সবাই দেখেছো। তো যাই হোক, কোশ্চেন তো যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের হয়েছে তাতে। আর 4টা শিফটে যেহেতু পরীক্ষা হয়েছে তাতে নর্মালাইজেশন অবশ্যই করা উচিত, কিন্তু মনে হয় না নর্মালাইজেশন করবে। তো নর্মালাইজেশন না করে কাট আপ বের করাটা মানে কখনোই একটা সঠিক মূল্যায়ন হবে না। নর্মালাইজেশন অবশ্যই করা দরকার, নর্মালাইজেশন। এবার তারপরেও বলি যে এখনো অবধি যা জানতে পাচ্ছি ছাত্রছাত্রীদের কাছ থেকে, যা শুনতে পাচ্ছি, অ্যাভারেজ ছাত্র স্টুডেন্টরা 50-55 মার্কসের অ্যান্সার দিয়ে এসছে, অ্যাভারেজ স্টুডেন্ট। এবার কাট আপ কী হয় যে অ্যাভারেজ যত হচ্ছে, ধরো অ্যাভারেজ সবাই বলছে যে 55 পাচ্ছে, তুমি নিজেও বুঝতে পারবে অ্যাভারেজ সবাই যদি বলে যে 50-55 তো আসছেই, তার মানে তুমি বুঝবে তার থেকে 2-3 নাম্বার বেশি কাট আপ যাবে। তো আমার যা মনে হয় তাতে মনে হচ্ছে যে কাট আপ 55 থেকে 60-এর মধ্যে থাকবে। এই ক্লার্কশিপ পরীক্ষার কাট আপ 55 থেকে 60-এর মধ্যে থাকবে। হ্যাঁ, তবে আবারও বলছি যে কোশ্চেনগুলো যখন আমরা পাবো, ওয়েবসাইটে যখন কোশ্চেনগুলো আপলোড করে দেওয়া হবে, কোশ্চেনগুলো যখন পাওয়া যাবে তখন কোশ্চেনগুলো আরেকবার দেখলে তখন ঠিকঠাক বলা যেতে পারে যে হ্যাঁ কাট আপ কত হতে পারে। তবে এখন পর্যন্ত যা বুঝতে পারছি তাতে 55 থেকে 60-এর মধ্যেই কাট আপ থাকার কথা। তবে আর একটা কথা বলি যে এর কমও হতে পারে, তাই যারাই 50-এর থেকে বেশি নাম্বার পাচ্ছ বলে মনে হচ্ছে সবারই মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দেওয়া উচিত। 50-এর আশেপাশে যারাই নাম্বার পাচ্ছ, 50-এর আশেপাশে সবার মেন্সের জন্য প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত, শুরু করে দেওয়া। আর যারা এখনও ভাবছো যে থাক রেজাল্টটা বেরাক, কি হয় দেখি, পাস করলে তবেই শুরু করব মেন্সের জন্য, তখন প্রিপারেশন নিয়ে নেব,
তাদেরকে আমি আবারও বলছি যে মেন্সের জন্য আজ থেকেই প্রিপারেশন শুরু করে দাও। রেজাল্টের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আজ থেকেই তুমি মেন্সের প্রিপারেশন নিতে শুরু করে দাও, তাতে তোমার কোনো লস হবে না। তুমি যদি প্রিলিমস পাস করতে নাও পারো তাও লাভ, আর পাস করলে তো অনেক লাভ। না পাস করলেও কী লাভ? না পাস করতে পারলে তুমি এই যে এতদিন ধরে মেন্সের প্রিপারেশনটা নিলে, সেই প্রিপারেশনটা পরবর্তী কোনো পরীক্ষাতে তুমি যখন আবার পাস করবে তখন কাজে লেগে যাবে। তাই আর দেরি না করে এখন থেকেই তুমি মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। ডেসক্রিপটিভ অনেকটা টাইম লাগবে, অনেকেরই ডেসক্রিপটিভে ভয় থাকে, এই ভয় কাটাতেও অনেকটা টাইম লাগবে। তাই বলছি এখন থেকেই টুকটাক করে বাড়িতে লেখা প্র্যাকটিস করো এখন থেকেই। তো এই ছিল আজকের আলোচনা। কাট আপ আবারও বলছি যে যারাই 50-এর আশেপাশে পাচ্ছ, মানে 50-এর কমও পাও, আমি তো বলবো 45 অবধিও যারা পাচ্ছ সবাই প্রিপারেশন নিতে শুরু করে দাও। এটা জেনারেলদের বলছি, রিজার্ভেশন যাদের আছে তাদের কিন্তু কাট আপ আরও কম হবে। আমি কিন্তু জেনারেল কাট আপ বললাম। আর সম্পূর্ণ কাট আপ জেনারেল, এসসি এসটি ওবিসি এই সমস্ত কাট আপ যখন কোশ্চেন আপলোড করবে ওয়েবসাইটে তারপর দেখব, যদি মনে হয় যে এক্সপেক্টেড একটা কাট আপ করার দরকার তো করব। আর আমার মনে হয় না যে কাট আপ নিয়ে বেশি ভাবা উচিত, কারণ আবারও বলছি যে হ্যাঁ 50-এর আশেপাশে যারা জেনারেল আছো 50-এর আশেপাশে পাচ্ছ সবাই শুরু করে দাও। 50 থেকে 2-1 নম্বর কম পেলেও শুরু করে দাও। আর যাদের রিজার্ভেশন আছে তারা 40 নাম্বার পেলেই শুরু করে দাও। যাদের রিজার্ভেশন আছে তারা 40 নাম্বার পেলেই মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তো আজকের মতো এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।